নমস্কার দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি বিকেল ৫টার লাইভে। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে কথা বলবেন, তবে তার আগে অনুষ্ঠানটা মন দিয়ে শুনবেন, এটাই আমাদের আপনাদের কাছে একটু আবদার। আজকের অনুষ্ঠানের বিষয়বস্তুতে যাব, তবে তার আগে আজকে যিনি মধ্যমণি, যিনি হট সিটে প্রেজেন্ট থাকেন অলওয়েজ ফর ইউ, স্বাগত জানাই আয়ুর্বেদিক রিনাউন্ড ডক্টর সেন। অনেক অনেক স্বাগত স্যার আপনাকে। নমস্কার। বিকেল ৫টার শো মানেই কিন্তু আপনাদের এখন প্রত্যেক দিনের রোজনামচাকে একটু ফেলে এসে মনোনিবেশ করা শরীর স্বাস্থ্যের উপর। অন্তত আমাদের এই প্রোডাকশনগুলো আপনাকে প্রত্যেকটা দিন ভাবিত করবে, এবং যত ব্যথা বেদনায় ভুগছেন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যে রোগ পৌঁছে গিয়েছে, সেটি হতে পারে উপসর্গহীন, আবার উপসর্গযুক্ত হয়তো রোগ। আজকের আলোচনার বিষয় থাকবে জয়েন্ট পেইন, সমস্ত ধরনের ব্যথা নিয়ে আজকের আলোচনা। হতে পারে সেটা মানসিক কিংবা হতে পারে সেটি শারীরিক। ফোন থাকবে আপনাদের কাছে এক্সপেকটেশন। শুরুতেই আগে আলোচনার একটুখানি কর্নার যাই, যে জয়েন্ট পেইন বা আর্থারাইটিস, এই বিষয়গুলো নিয়ে মানুষ অনেক বেশি কৌতূহলী, কারণ মানুষের কোনো দিশাহারা, কোথায় গিয়ে ট্রিটমেন্ট পাবেন। জয়েন্ট পেন হলেই যে আর্থারাইটিস হবে, ইটস নট ম্যাটার। সো মেনি টাইপ অফ জয়েন্ট পেন, নর্মালি ক্রিয়েশনস বাই অ্যাক্সিডেন্টলি। যদি আপনি হুট করে পড়ে যান বাথরুমে গিয়ে, আপনার কোনো যন্ত্রণা ছিল না, সেদিক থেকে যন্ত্রণার সূত্রপাত হলো। আপনি সিঁড়ি থেকে পড়ে গেলেন, আপনি রাস্তায় বাজার করে ভারী ব্যাগ নিয়ে পড়ে গেলেন, হাঁটুতে চোট লাগলো, তারপর থেকে দেখলেন আপনি আর ভালো হতে পারছেন না, মানে হয়তো আর্থারাইটিসটা হবার ছিল, সে সুযোগ পাচ্ছিল না, শুরুটা কিভাবে করবে, আপনি তার দ্বারোদ্ঘাটন করে দিলেন পড়ে গিয়ে। ওই যে পড়ে গেলেন, তারপর থেকে আস্তে আস্তে আপনার হাঁটুর ব্যথা শুরু হয়ে গেল। সেই থেকে একটা ডাক্তার, দুটো ডাক্তার, এইভাবে ১০-১২টা ডক্টর দেখানো হয়ে গেছে, তবুও কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। তো সুতরাং আর্থারাইটিস হলেই যে যন্ত্রণা থাকবে জয়েন্টে, এটা কিন্তু সম্পূর্ণরূপে ভুলে যান। আপনার পড়ে যাওয়া, ঠোকা লাগা, মচকা লাগা, এগুলোর জন্য কিন্তু বেশ মারাত্মক যন্ত্রণা শুরু হতে পারে আপনার শরীরে, যে কোনোভাবেই, কিন্তু অ্যাক্সিডেন্টলি হতে হবে। নিজের থেকে হওয়া মানে সেটা কিন্তু আর সাধারণ যন্ত্রণা নয়। যদি নিজে থেকে শুরু হয়, তাহলে কোনো না কোনো আর্থারাইটিস অর সায়াটিকা পেন। এবার আসি আর্থারাইটিস। আজকে ভুরি ভুরি রোগ, গতকালকেও ১১২খানা রোগী দেখেছি, তার মধ্যে অন্তত ৮০টা ব্যথা যন্ত্রণার রোগীদের নিয়ে আমার বড় চিন্তা থাকে যে এই রোগীগুলো কি করবে। চিন্তা এত টেনশন হবার কিছু নেই। আমার জুনিয়র ডক্টর অপূর্বা আছে, উনি থাকছেন। কোনো রকম অসুবিধা হলে ডাইরেক্ট চলে আসুন, উনি ফোনে কলিং করে, ভিডিও কলিং করিয়ে আপনার সঙ্গে আমার কথা বলিয়ে দেবে, এবং উনি সঙ্গে থাকছে যেহেতু প্রবলেম নেই, উনি সামলে নিতে পারবে। কারণ এই কটা দিন শুধুমাত্র রোজই আমাদের চেম্বার খোলা থাকছে। আমি 4 দিন থাকবো, চেম্বার আমাদের প্রতিটাই রোজ খোলা থাকে। তো সেই জন্যই এই একটা সপ্তাহে কি হবে, যত রিপোর্টিং পেশেন্ট আছে, যাদের আমি দেখে দিয়েছি কেমন আছেন, সেটা জানাবার জন্য ডক্টর ম্যাডামের কাছে চলে আসবেন এবং রিপোর্টিংটা করে যান। উনি যদি বোঝেন তাহলে বেশ কিছু ওষুধ বাদ দিয়ে দেবে, যদি বোঝেন রিপোর্টিংয়ে প্রবলেম হচ্ছে, তাহলে ওষুধ অ্যাড করা থাকলে উনি আমাকে জিজ্ঞাসা করে অ্যাড করেও নেবেন। ঠিক, তো সেই জন্যে আমি সেটা পুরো রেডি করেই যাচ্ছি। আপনাদের দুশ্চিন্তা করার কিছু নেই, আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারেন, প্রতিদিনই খোলা থাকছে। আজকের আলোচ্য বিষয় যেটা ছিল যে ব্যথা বেদনা, জয়েন্ট পেইন কত রকমের হয়, এবং যে প্রসঙ্গত উঠলো যে আর্থারাইটিস কি, সেটি বা কত রকমের হয়, আর্থারাইটিস কেন বলা হয়, কি সমস্যা হলে মানুষ আর্থারাইটিসের। আমাদের শরীরে যে জয়েন্টগুলি আছে, বাংলায় বলা হয় কবজা। যেমন দরজা জানালার মধ্যে কবজা থাকে, তবে সেই পাল্লাটা বন্ধ করা যায়, আবার খোলা যায়। ঠিক তেমনি এই যে হাত নড়ছে কবজি থেকে, এটা একটা কবজা। তো আঙুলটা নড়ছে, এখানেও 3টে কবজা দেওয়া আছে না? তাহলে এই যে প্রতিটা জায়গায় জায়গায় কবজা দেওয়া আছে, কোনোই একটা কাঁধ, শোল্ডার, একটা শোল্ডার জয়েন্ট, সার্ভাইকাল, তাই না, আমাদের লাম্বার, হিপ জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, এগুলি হচ্ছে প্রধান আমাদের শরীরের কবজা, অস্থি কবজা। সেই কবজার মধ্যে যদি বাড়ির যে কবজাগুলি আছে সেটা দিয়ে উদাহরণ দিই আমি, যদি আপনি বছরে একবার করে তেল না দেন, বা আপনাদের কলাপসিক্যাল গেট আছে যাদের, তেল না দিলে গেটটা দেখবেন না খুলছে না বন্ধ হচ্ছে, অর্ধেকটা গিয়ে আটকে রয়ে গেছে। তাহলে তেল দিতে হয়, সেটা যার যেমন ইচ্ছা হয় সে তেল দেয়। কেউ সর্ষের তেলও দিতে দেখেছি আমি, নারকেল তেলও দেখেছি আমি, একদম টু ফ্যাক্ট। আর কেরোসিন তেলও দিতে বলে দেখেছি, আবার মোবিলও দিতে দেখেছি, পোড়া মোবিল। তো আবার গিরিজ দিতেও দেখেছি। মানে সবারই কিন্তু প্রচেষ্টা একটাই, একদম সাবলীল থাকা।
কলাপসিক্যাল গেটটা বন্ধ করতে যেন আবার বডি বিল্ডার না হতে হয়, সেই বাবা মাকে ডেকে নে তারপর জোর প্রয়োগ করা, সেটা না, স্মুথ। তার মানে স্মুথ চলতে গেলে কি করতে হবে? আপনার কবজাগুলোকে সফট রাখতে হবে, ইজি রাখতে হবে। তাহলে এর জন্য আপনি তো নিজে থেকে তেল দিয়ে দিতে পারছেন। ওই দরজাটার জন্য, আপনার কলাপসিক্যাল গেটের জন্য বা জানলা দরজার যে কবজা আছে তার জন্য আপনি ডক্টর, ওখানে আপনি ইঞ্জেকশনে তেল ভরে দিতে থাকছেন। কিন্তু আপনার শরীরে যদি কবজাগুলো এরকম ভাবে টাইট হয়ে যায়, স্টিফ হয়ে যায়, সো হোয়াট ইউ উইল ডু দিস টাইম? সো নিড টু এ ডক্টরস, একদম, বিকজ ইউ ক্যান ডু দ্যাট বাই ইউর সেলফ, বিকজ ইউ আর নট ডক্টর। আপনি জানেন না ওখানে কি তেল দিতে হবে, মোবিল দেবেন, কেরোসিন না সর্ষের তেল। তো সেই জন্য এই যে মানুষের হাড়ের জয়েন্টগুলো, এই মোবিলটা শুকিয়ে যায়। এই মোবিল, আমি এতক্ষণ মোবিল বললাম, মোবিল বলতে বুঝতে সুবিধা হচ্ছিল বলে, বাট সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ সাইনোভিয়াল ফ্লুইড। এই সাইনোভিয়াল ফ্লুইডটা যখন ধীরে ধীরে কমে যেতে থাকে, লেস হতে থাকে, ল্যাক হতে থাকে, তখন ওটাকে অস্টিওপ্রোসিস বলা হচ্ছে। কমে যেতে থাকছে, আর যখন ড্রাই হয়ে গেছে, হাঁটতে পারছেন না, তাহলে এই অস্টিওপ্রোসিস হবার জন্য যে অসুখটা হয় তাকে অস্টিও আর্থ্রাইটিস বলা হয়। তাহলে কি কারণে হলো? অস্টিওপ্রোসিসের জন্য। অস্টিওপ্রোসিস কি? আপনার ফ্লুইডটা কমে যাওয়া। বোঝাতে পারছি? ফ্লুইডটা কমে গেলে কি হয়? কবজাগুলো ঘষা খেতে থাকে একটার সঙ্গে আর একটা। আপনার বহুদিনের পুরনো একটা চিলেকোটায় জানলা আছে, দরজা ছিল, আপনি 1 বছর খোলেননি। হঠাৎ আপনার মনে পড়লো যদি শাশুড়ি মা ওর মধ্যে কোনো গয়নাকাটির বাক্স রেখে যায়, যাই একবার খুলি। হতেই পারে, এমনি তো আর খুলবেন না আপনি। তো গিয়ে এবার খুলে দেখলেন আপনি আর ঠেলাঠেলি করে হচ্ছে না, আপনি আপনার যাকে ডাকলেন, দেওর ডাকলেন, ভাসুর ডাকলেন, শেষে শাশুড়ি মাকেও ডেকে লাগলেন, মা আমার নিজের কৌতূহলের জন্য খুলতে যাচ্ছিলাম, এটা এখন খোলাই যাচ্ছে না। তো তখন সবাই মিলে বল প্রয়োগ করে দরজাটা খুলতে চেষ্টা করবেন। কেন? ভেরি ইজি। কবজাগুলোয় আগের দিনে একটু তেল দিয়ে ভিজিয়ে রাখুন, পরের দিনে স্মুথলি জাস্ট একটা আঙুল দিয়ে টাচ করলে দরজাটা খুলে যাবে। তার মানে আমাদের হাঁটুতে, আমাদের কাঁধে, আমাদের কোমরে যে অস্টিওপ্রোসিস হয়ে যাচ্ছে, এগুলোকে আলাদা আলাদা করে আমরা স্পট ওয়াইজ নাম দিয়েছি। প্রবলেম এক। এবার বলুন তাহলে আর্থারাইটিস আর স্পন্ডিলাইটিস একসার? স্পন্ডিলাইটিস হওয়ারও তো কারণ আছে আলাদা, সবার কারণ আলাদা আছে, কাউকে এক ভাববেন না। তবে যন্ত্রণার হওয়ার প্রধান কারণ কিন্তু এই ফ্লুইডটা লেস হয়ে যাওয়া। যাই করুন আর তাই করুন, ফ্লুইডটা থাকতে হবে, না হলে আপনি ইউ ক্যান্ট ওয়াক প্রপারলি, ইউ ক্যান্ট সিটিং পশ্চার প্রপারলি, হবে না, কোনোটাতেই আপনি আসতে পারবেন না। আপনি উবু হয়ে বসতে পারবেন না, আপনি দাঁড়াতে পারবেন না, আপনি চেয়ারে বসতে পারবেন না, সবেতেই একটা যন্ত্রণা অনুভব হয়। বুঝতে পারছি? একদমই তাই। এবং এই যে হাঁটু ব্যথা নিয়ে আগের লাইভেও ফোন করলেন, বহু মানুষ প্রত্যেকদিন ফোন করেন, তাহলে এই হাঁটু ব্যথা, হাঁটু যন্ত্রণা, আবার তার সাথেই আসছে নি রিপ্লেসমেন্ট, তাহলে কতটা সেটা সাকসেসফুল হতে পারে? অপারেশনই বা কতটা গুরুত্বপূর্ণ, নাকি মেডিসিনেই ভালো থাকা যায়? আলোচনায় আসি স্যার। আমার এখন এথিক্সে 2000 সাল থেকে আজ অব্দি আমার নিজের মুখে কাউকে বলিনি যান অপারেশনটা করে নিন, বরং অপারেশন করার পরে নি রিপ্লেসমেন্ট, ওটি মানে এখানে ওটাই বোঝাচ্ছি। আমার কাছে অনেক এসেছে আফটার অপারেশন হয়ে গেছে, আবার কেন বলছে, একটা করেছিলাম, পাশেরটা আবার যন্ত্রণা শুরু হয়েছে, আর ওটা ভালো করে চলছে না এখন। তো সুতরাং কিছু বলার তো নেই, হয়ে গেছে তো অপারেশন, কিন্তু যেটার অপারেশন হয়নি সেটার জন্য তো কিছু করতে পারবো, এটুকু তো অ্যাসিওর্ড। তাহলে আজকের ডেটে বলার উপেক্ষা রাখে না, পশ্চিমবাংলার প্রচুর এমএলএ এমপি আমার ট্রিটমেন্টে, প্রচুর সেলিব্রিটি পার্সন আমার ট্রিটমেন্টে আছে। এই অস্টিওআর্থ্রাইটিস নিয়ে বলছি আমি, বেশ কিছু নামকরা মিনিস্টারও আছে, তারা কিন্তু নি রিপ্লেসমেন্ট করতে হয়নি এখনো অবধি। আর যদি আমার ট্রিটমেন্ট একদমই পুরো কাজ করতো না, তাহলে আর আমি এখানে মায়া টিভিতে বসে থাকতাম না, কোনো লকআপে ছাড়তো, ফেক ট্রিটমেন্ট বলতো। তো সুতরাং এতটাই জোর দিয়ে এই আর্থ্রাইটিসের ট্রিটমেন্টটা করি। আপনি যদি কথা শুনে চলেন, একটু ধৈর্য রাখতে হবে। সমস্ত আর্থ্রাইটিসের পেশেন্টই 3 মাসে ভালো হয়ে যাবে না। আমাদের প্রাইমারি কোর্স ফর 3 মান্থস, বাট সেটা 6 মাসও হতে পারে, কারোর 1 বছরও লাগতে পারে, কিন্তু ভেরি মিনিমাম মেডিসিনে ওইটুকু চালিয়ে যাবেন, ভালোই থাকবেন, খারাপ না। তাহলে এই জায়গাটা আপনাকে আবার একবার ভাবতে হচ্ছে,
তাহলে কি আর অপারেশন করবো না? এই যে ডাক্তারকে অ্যাডভান্স দিয়ে চলে এলাম, করবেন না। ভালোই অ্যাডভান্স রিটার্ন হোক আর না হোক, আপনি অপারেশনে যাবেন না। বিনা অপারেশনে মানুষটাকে ভালো রাখা যায়। আমি বলছি সব রোগের ক্ষেত্রেই। কিওর অনেক দূরের কথা, পরের কথা। আগে মানুষটাকে ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, তারপর তো একটা রোগ থেকে কিওর হওয়া যায়। আগে ভালো থেকে দেখুন না, এসে বলুন ডাক্তারবাবু আমি ভালো আছি। এই ভালো আছি বলতে বলতেই দেখবেন আপনি একদিন ভালো হয়ে গেছেন। এরকম প্রচুর পেশেন্ট আছে। কবে 2015 সালে ওষুধ খেয়েছিল, এবারে প্রচুর ঠান্ডা পড়েছিল শীতে, তখন আবার দেখি একবার এসেছে। ডিউ টু ওয়েদার কজ ফর লো টেম্পারেচার। সেখানে কিছু করার নেই। প্রকৃতি যেখানে আমরা বাধা বাঁধতে পারছি না, আবার 1 মাস ওষুধ খেয়ে নেব? কোথায় দিব্যি দিয়ে বলে দিই যার জীবনে ওষুধ খেতে হবে না? আপনি অত্যাচার করলে বা ওয়েদার কজে আবার আপনার কিন্তু ব্যথা আসতে পারে। তাহলে এটা বলছি না যে যতক্ষণ কোর্স চলছে আপনার কমতেই থাকবে। তার মানে আপনার আগে রিডিউস হওয়ার প্রয়োজন আছে, ভালো হবার প্রয়োজন আছে, তারপর কিওর হওয়া। বুঝতে পারছি। সো সব থেকে বেশি সংখ্যার পেশেন্ট কিন্তু আমার আর্থারাইটিস, মানে পেন ম্যানেজমেন্টে যা করে দিয়েছি। পশ্চিমবাংলার বুকে পেন ম্যানেজমেন্ট নিয়ে অনেক বড় বড় সেক্টর খোলা হয়ে গেছে। আপনি সেখানের ওষুধ খেয়ে আসুন 6 মাস, আর আমার এখানের 15 দিন, দুটো তফাৎ দেখে নেবেন। এবং তার সঙ্গে আবার আছে এখন বিফোর 3 to 4 মান্থস আমরা অ্যাড করেছি পঞ্চকর্মা, একটা কমপ্লিট রেজাল্ট। কিন্তু আবার বলে দিই, ধৈর্য রাখবেন। ওই ওষুধ পেটে চলে যাওয়ার পরেই ডাক্তারবাবুর ঘাড়ে উঠে পড়তে হবে আমার কেন কমলো না 15 দিনে পুরোটা। কোথায় ডাক্তারবাবু লিখে দিয়েছে আপনাকে 15 দিনে পুরো কিওর হয়ে যাবেন? আপনি রেজাল্টটা বুঝতে পারবেন যে হ্যাঁ 15 দিনে আমরা যেটা দিলাম ছাইফাস ভাষ্য গঙ্গা জল নয়, ওটা মেডিসিন, ওটা খান, ওটা রেজাল্ট হবে। আপনি সেটা 15 দিনে বুঝবেন। কোথাও বলে দেওয়া হয়নি 15 দিনে কিওর হয়ে যাবেন। তাই ভালো করে শুনবেন, ভালো করে বুঝে নেবেন, ঠিক মন দিয়ে ওষুধগুলো যেরকম বুঝিয়ে দেওয়া হচ্ছে সেরকমভাবে খাবেন, রেজাল্ট পাবেন। হ্যাঁ, একটু গ্যাস অম্বল অ্যাসিডিটি অনেকের হয়, আবার হতে পারে। এর থেকে বেশি কোনো সাইড এফেক্ট নেই। আর পটি হবার ওষুধ থাকলে সেটা পটিটা যা জমে ছিল ক্লিয়ার করে দেয়। তাহলে এটা ভাবনা আমরা ডায়রিয়া হয়ে গেল আমাদের ওষুধ খেয়ে, না ওই সব সাইড এফেক্ট হয় না আমাদের। নতুন করে কোনো রোগ তৈরি হবে না। ইটস নট অ্যালোপ্যাথি। আপনার হার্ট কিডনিকে কোনো ট্রাবল দেবে না। কিন্তু আপনাকে নিয়মটা মানতে হবে। কতটা জল খেতে বলে দেওয়া হয়েছে, সব রুটিন করা থাকে একটা প্রেসক্রিপশনে, আপনার ফলো আপ করা। আমি আপনার সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি আপনার রুটিনটা করে দিই। আপনি এবার অন্যদিকে মন দিয়ে বসে থাকলে হবে না। কনসেন্ট অন প্রেসক্রিপশন আমি লিখতে থাকি, তার সঙ্গে বলতে থাকি কিভাবে থাকবেন, কি খাবেন, কিভাবে চলবেন, কখন মলমটা লাগাবেন, মলম লাগাবার সময় কি করতে হবে, এভরিথিং আই হ্যাভ টেল ইউ। বাট ইউ আর নট মাইন্ডলি লিসেন দ্য প্রোগ্রাম। কেন? তখনই বাড়িতে গিয়ে আবার 4-5টা ফোন করতে হয়। তাহলে যখন এসেছেন সশরীরে ভালো করে শুনে নেবেন, আমার এখানে কোনো পেশেন্টকে নি রিপ্লেসমেন্ট করাতে হয়নি, আগামী দিনেও হবে না আমি যতদিন বেঁচে থাকবো। এতটা অ্যাসিওর ট্রিটমেন্ট দিই। কিন্তু আপনাকে তো সাথ দিতে হবে। একেবারেই তাই। এবং একজন পেশেন্ট ফোন করেছিলেন আমাদের বিফোর একটা লাইভ ছিল, সেখানে যে লাম্বার পেইন, এটি কেন হয়? অনেকগুলো কারণে হয়। লাম্বারে যে ভার্টিব্রা মানে ডিস্কগুলো আছে একটা একটা করে, এই ডিস্কগুলো সবাই একটা সমান দূরত্বে থাকে, আর তার মাঝখানে জেলগুলো থাকে। কিন্তু কখনো কখনো অত্যধিক কাজের ফলে কেউ বসে কাজ করে, সারাদিন বসে আছে, নড়ে না, খালি উঠে গিয়ে যাও করে স্নান করে খাওয়া দাওয়া করে আবার বিছানায়, শরীরকে কোনো মুভ করানো হচ্ছে না। তাতে ফলে কি হয়, আস্তে আস্তে ডিস্কগুলো বসে যেতে থাকে, মানে এরকম সাজানো আছে, সেগুলো আস্তে আস্তে যদি চেপে যায়, ইটস এ ডিস্ক কম্প্রেশন। এই কম্প্রেশনের ফলে এর মধ্যে দিয়ে কি গেছে, অসংখ্য নার্ভ গেছে, 33,000 মিলিয়ন নার্ভ, যারা ব্রেন থেকে নেমেছে, এখান থেকে সারা শরীরে ছড়িয়েছে। তাহলে ওর মধ্যে দিয়ে যে নার্ভগুলো গেছে এই ডিস্কের ভিতর দিয়ে, ডিস্কটা চেপে গেলে কি হবে, নার্ভগুলোর প্রতি টান পড়বে, তখনই শীত টান ধরা ব্যথাটা হতে শুরু করে। শিরায় টান ধরা, লিগামেন্টে টান ধরা, মানে ঘুমাচ্ছেন পাটা একটু বেঁকে গেছে, আপনি সোজা করতে পারছেন না, সহ্য যন্ত্রণা হচ্ছে ওইটাকে সোজা করতে গিয়ে, নিজের পা নিজে সোজা করতে গিয়ে। কোমরের থেকে একটা টান পুরো গোড়ালি অব্দি নেমে যাচ্ছে। আপনি বসে ভালো সিনেমা বা সিরিয়াল দেখছেন, আপনার সিরিয়ালের দিকে মন যাচ্ছে না, ওই যন্ত্রণার দিকে একটা শিরশির ধরানি টান চলছে। এগুলো নিউরোপেন। তার মানে আমাকে শুধু জয়েন্ট পেন নয়, আপনাকে এসেছেন আর্থারাইটিস নিয়ে, এবার বললেন স্যার এই হিপ পোর্শন থেকে পাছার থেকে একদম
হাঁটুর পিছন দিয়ে গোড়ালি অবধি নামছে, তেমন আমাকে নিউরোপেনের ওষুধটাও দিতে হয়। আপনি আমার প্রেসক্রিপশন ফলো করবেন, নেবেন যে কটা মেডিসিন আছে একদম এক একটা কাজের জন্য। যারা নিয়ে 15টা দিন ঠিক নিয়ম মেনে খায় একদম ঠিকঠাক। আর একটা কথা বলে রাখি, যারা ওষুধ ফার্স্ট নিয়ে যাচ্ছেন, প্রতিটা প্রেসক্রিপশনই আমার বলে দেওয়া থাকে 5 দিন থেকে 7 দিন ওয়ান টাইম মেডিসিন খাবেন, ওয়ান টাইম অনলি, 2 টাইমস নয়। ওয়ান টাইম খেয়ে বডিটাকে স্যুট করে নি, কারণ কারো কারো গ্যাস অম্বল হলেও হয়ে যেতে পারে। উনি এত চিৎকার চেঁচামেচি করার কিছু নেই, একটু গ্যাস অম্বলিত হবে, এর থেকে বেশি কিছু না। তার জন্য বাড়িতে যে কোনো অ্যান্টাসিড যদি থাকে, আপনার সবার বাড়িতেই আছে, খেয়ে নেবেন 4-5 দিনের জন্য, সকালে একটা করে, 4-5 কাটা করে সারাদিনে বলছি না আমি। ওই একবার খেয়ে নিলেই দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। তাও যদি না থাকে, আপনি হোম রেমেডি বলে দিই আমি, 7টা করে আতপ চাল চিবিয়ে খেয়ে নিয়ে 1 গ্লাস জল খান, সারাদিনে 3.5 লিটার জল খাবেন। হজম করতে হবে তো ওষুধগুলোকে, ওষুধ হজম হলো, আপনার পেটে অ্যাসিডিটি হচ্ছে, পেট জ্বলছে, গলা জ্বলছে, তারপরও দেখবেন আপনার কিন্তু যন্ত্রণা কমছে, তাহলে ওটা একটা অ্যাসিডিটি, ওর জন্য এত ওরিড হবার কি আছে? আমরা অ্যাসিডিটিকে কমিয়ে নিই, যন্ত্রণা তো যার জন্য গিয়েছিলাম সেটা তো কমছে। তাহলে সব মেডিসিন সবার স্যুট হয় না, কারোর একটু ডাইজেশনে প্রবলেম হয়ে যায়, সে তো বিয়ে বাড়ি খেয়েও হয়। কতজন হসপিটালে ভর্তি হয়ে গেছে পরের দিন বিয়ে বাড়ি থেকে এসে। তাহলে কি আর জীবনে বিয়ে বাড়ি যাবো না? না, ওই বিয়ে বাড়ির খাদ্য তালিকার মধ্যে মেনু কার্ডে এমন কোনো খাবার ছিল যেটা আপনার স্যুট হয়নি, আপনি ওই খাবারটা নিজে বুঝতে পারছেন না, ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, উনি বুঝিয়ে দিতে পারবেন যে এই ধরনের কোনো খাবার খেয়েছিলেন গতকাল। তাহলে রেস্ট্রিকশন গুলো মানতে হবে। কেন লিখে দেয়া থাকে যে এটা খাবেন না, ওটা খাবেন না? সব খাবার বন্ধ করা নেই কিন্তু ওতে। আপনি ছোট্ট ওই 5-6 খানা খাবার লেখা আছে, সেটা দেখি ব্যাস চক্ষু চড়ক গাছ। খাবো কি ডাক্তারবাবু রাত্রিবেলা দিয়ে? তাহলে রান্না করে এসি ইলিশ মাছ, তাহলে খাও, তোমার কি আসতে? আমি নিমন্ত্রণ কার্ড দিতে গেছিলাম, আমার কাছে এসো। আপনি খাবারও খাবেন, আবার বলছেন সুস্থ থাকবেন। কেন? আপনি নবাব পুরুষ। সব খাবার সবার জন্য নয়, এটাকে মানতে হবে আপনাকে। আপনি কথা শুনে চললে তবেই কিন্তু, কারণ এই যে পৃথিবীতে এত খাদ্য, সব কি আপনার জন্য বানানো হয়েছে নাকি? ভগবান বানিয়েছে এক একটা মানুষের জন্য, এটা খেতে পারে, ওটা খেতে পারে। প্রতিটা মানুষেরই কোনো খাবারের নিষেধাজ্ঞা থাকে। তো আপনিও তো বেশ কিছু খাবার খান না। আপনাকে বিফ বিরিয়ানি যদি এখন দিই, খাবেন? আবার হাজার হাজার মানুষ খেয়েও নেবে। তাহলে সব খাবার সবার জন্য নয় নিশ্চয়ই, এটা তো মানতে হবে। তো এই জিনিসটা যেদিন আপনি মানতে পারবেন, আপনি সুস্থ থাকবেন। একদমই তাই। এবং প্রয়োজনের অতিরিক্ত আমরা তো খাবার খেয়ে ফেলি, তো সেটাও তো অনুচিত, সেটাই বা কেন করি? সুতরাং আজকের আলোচনার সাপেক্ষে এটাই, যত ধরনের ব্যথা নিয়ে আপনি এখনো ভুগছেন, ক্রনিক ডিজিজে পরিণত হয়েছে, সেটা সহজে দুম করে একদিনে ওষুধ খেয়ে সেরে যাবে এমনটা ভাবার অতীত। অনেকেই মনে করেন স্যার যে এই তো হয়ে, যেটা আপনি বলছিলেন যে 15 দিন হয়ে গেছে ডাক্তারবাবু, আর কতদিন ওষুধ খাবো? তাহলে একটা রোগ তো সহজে দানা বাঁধেনি, সহজে ক্রিয়েট হয়। এদিকে এসে বলছে আমি 12 খানা ডাক্তার দেখাইছি, ক বছর হয়েছে? 10 বছর তো হবেই। তো আপনি যখন ডাক্তারের কাছে যেতেন, আপনাকে কি ক্যাডবেরি চকলেট দিত? ওষুধ নয়, ওষুধই তো খেয়েছেন 10 বছর ধরে। তাহলে এখানে 15 দিন খেয়ে এত ওই টালির চালে ঘুরে বেড়ায়, মাঝে মধ্যে দলবল নিয়ে এসে লাভ মোছাবো করার কি আছে ওদের মতো, তাই না? জিনিসগুলো বোঝার আছে। আপনার যদি ধৈর্য না থাকে, আপনি আমাদের আয়ুর্বেদে কেন, আমার কথা বাদ দিন না, আরো তো আয়ুর্বেদ ডক্টর আছে, সেখানেও হবে না, অ্যালোপ্যাথিতেও হবে না, আপনার জন্য কোনো জায়গায় নেই। কেন? স্থির মস্তিষ্ক নয়, ইউ আর মেন্টাল পেশেন্ট। আপনি মানে ডাক্তারকেও জ্বালাচ্ছেন যেরকম বাড়ির লোককে 24 ঘন্টা জ্বালান। তার মানে আপনাকে তো বুঝতে হবে যে এটা একটা মারাত্মক অসুখ, এর জন্য সময় লাগে। আমার সাথে এই ছিল 3 মাসে ওষুধ খেয়ে ওই দিদি ভালো আছে, আমি হলাম না কেন ডাক্তারবাবু? ওই যে পাশে বাড়ি দিদিকে এনেছিলেন, উনি গ্র্যাজুয়েট, আপনি মাধ্যমিক কেন? উনি চিকেন খান সপ্তাহে 5 দিন, আপনার একদিন কেন? তফাৎ তো আছে। উনি মুসুর ডাল খান না, ছোলা, ছাতু, ঢেঁড়স, পুঁই শাক খান না, উনি মানেন। আপনি তো খেয়ে যাচ্ছেন মাছের মাথা দিয়ে গোগ্রাসে কবজি ডুবিয়ে। কি করে সারবে? তাহলে দুটো মানুষ এক নয়, এক একটা মানুষের বডির কনফিগারেশন এক এক রকম হয়। রাস্তায় এতগুলো 4 হুইলার চলে, 4 চাকা,
সব 4 চাকায় বাইরে থেকে 4টে চাকা মনে হচ্ছে, ভেতরে ঢুকে বসে দেখবেন আলাদা ফিচার্স, আলাদা। কারোর এসি আছে, কারোর এসি নেই, কারোর গান শুনে যাচ্ছে, কারোর উফার লাগানো আছে, কারোর আবার ফোন এলে আবার গাড়িতে শুনে যায়। আলাদা আলাদা ফিচার্স, তাই আলাদা আলাদা কোম্পানি, আলাদা আলাদা নাম তাদের। মানুষের ক্ষেত্রেও তাই। তাহলে চামেলি আর চম্পা এক হতে পারে না। আপনাকে ধৈর্য রাখতে হবে, মানে আপনার জিনিসটা কঠিন ছিল, অসুখটা দুজনের এক ছিল, কিন্তু আপনার জিনিসটা আরো কঠিন হয়ে গিয়েছিল। আপনি অযত্ন করেছেন। পাশের বাড়ি চম্পা বৌদি যত্ন নিয়েছে, পাশের বাড়ি চম্পা বৌদি যেগুলো টিভি থেকে বলতি খাবেন না, উনি শুনেছেন, আপনি শোনেননি। তাহলে খাবারগুলো নিষেধের দরকার আছে, এটা সব থেকে বড় ব্যাপার। আর্থারাইটিস জেনেটিক্যালি হয় না, অযত্নে আর শরীরে প্রোটিন বাড়াতে বাড়াতে হয়ে যায়। অযত্নে আর প্রোটিন বাড়িয়ে, এই দুটোই কারণ দেখবেন 90% ক্যারি করছে। তাহলে এবার আপনার জানার ইচ্ছা হবে যে কি নিয়ম মেনে চলতে হবে আমি ভালো থাকার জন্য সব করতে পারি। ওটা ওই শুধু চেম্বারে আমার চেয়ারে বসেই বলে। সব জ্ঞান পাপীরা আসে এক একজন, আর একদম টনটনে জ্ঞান। মুসুর ডাল তো খাই না। পাশে মেয়ে এসেছিল, বলছে মা আজকেই তো সকালে করে এসছো। ওই আজকের জন্য করেছি, তোর বাবা সেই ছিল তাই। তার মানে আপনি খাচ্ছেন মাঝে মধ্যে, সেটা পরিষ্কার করে বলুন। উকিল আর ডাক্তারের কাছে মিথ্যে বলতে নেই, কেমন? আপনি নিজে শোধান, আমাকে ফাঁকি দিয়ে কি হবে, লুকিয়ে কি হবে বলুন তো? এই খাবারগুলো যখন লিখে দিচ্ছি, তার মানে নিশ্চয়ই তো এটা নিয়ে রিসার্চ হয়েছে যে এই খাবারগুলো খেলে, আর আমি একা বলছি না তো, আরো অনেক হাজার হাজার ডক্টর বলছে। তাহলে ওই খাবারগুলো মানুষের শরীরে ক্ষতি করে, তাহলে কেন বন্ধ করা হচ্ছে না? আচ্ছা, কোমরে ব্যথায় ছিলে, আচ্ছা কোমরে ব্যথা মানেই যে স্পন্ডিলাইটিস, এটা কিন্তু কখনো ঠিক নয়। আমরা তো সব বড় ডাক্তার, সবাই না, সবাই, বাড়ির সবাই, পাড়ার সবাই, যত রুগী আসে বলছে এই তো পাড়া থেকে বললো আমাকে কি হয়েছিল, তার পেটে আলসার হয়েছিল। এই আগের ডেটের এইখানে শিশিরকুঞ্জে দেখাতে এসেছে, তা পেশেন্টকে কোনো পাড়ার এক বড় মহান ডাক্তার এসে বলেছে আকন্দ পাতার আঠা খাও, ঠিক হয়ে যাবে। সে ঘা আরও বেড়ে গিয়ে, মানে ক্যান্সার হয়ে যায়নি তার ভাগ্য ভালো, তার পেটে আলসার হয়েছে, কোনো এক মহাপুরুষ এসে তার কানে দিয়ে গেছেন দীক্ষামন্ত্রের মতো, আকন্দ পাতার আঠা খেয়ে নাও ভালো হয়ে যাবে, ব্যাস। তো হসপিটালে ভর্তি করার মতো অবস্থা হয়ে গেছে। আকন্দ গাছের আঠা গায়ে লাগলে সাথে সাথে তুলে দিতে হয়, নাহলে ওখান থেকে ঘা সৃষ্টি হয়। আকন্দ পাতার আঠা কোনো কোনো অসুখে কাজে লাগে, কিন্তু আমি এখনো ডিসকাশনে আসেনি তো। তাহলে হইচই করে কেন খেয়ে নিয়েছেন? এই যে পেঁপের আঠা মারাত্মক। এই যে আঠা জাতীয় দ্রব্য, এটা থেকেও ওষুধ হয়, সব গাছের আঠা, রজন, এগুলো একটা আঠা, সজনে গাছ থেকে বেরোয়, ওকে রজন বলা হয়। সো দিস টাইপ অফ ম্যাটেরিয়ালস অ্যাজ নোন অ্যাজ ল্যাটেক্স, এগুলোকে ল্যাটেক্স বলা হয়, উদ্ভিদ থেকে যে আঠাগুলি নিঃসৃত হয়। এই আঠাগুলোর আলাদা আলাদা কাজ আছে, নেই যে তা নয়, সবসময় যে ক্ষতি করে দেয় তা নয়, কিন্তু খেতে বলা, ইনটেক করতে বলা হয় না কোথাও। আপনি ইনটেক করে নিয়েছেন। এমনি সুস্থ মানুষকে আকন্দ গাছের আটা খাওয়ালে তার আলসার হয়ে যাবে, আলসার আছে তাকে আটা খাইয়ে দিয়েছে। তাহলে এই ধরনের পাড়াতে গুজব রটানো ডাক্তারগুলোর কথা শুনবেন না। ওর বিশাল ডিগ্রি, সব লন্ডন থেকে এফআরসিএস করে আসা। অ বলতে ক, নিজের নামটা ভালো করে লিখতে জানে না, এদিকে বলছে পাড়ার লোককে পেঁপের আটা খাওয়ায়। নিয়মটা তো বলে দেবে, বলছে পেঁপের আটা, ওটা খাওয়ার নিয়ম আছে তো। পেঁপের আটা খাওয়ার সাথে সাথে জলটাও খেয়ে নিতে হয়, এবং সেটা গুড়ের বাতাসার মধ্যে দিয়ে, শুধু না, বোঝা গেছে তো? এই জন্যে টোটকা করতে গিয়ে আবার হিতে বিপরীত করে ফেলবেন, এরকম অনেক, এগুলো অভিজ্ঞতা থেকেই বলছি, অনেকে এরকম ভুল করেছেন। তাহলে এখন দাঁড়ালো কি, যে কোমরে ব্যথা হলেই স্পন্ডিলাইটিস নয়, সেখানে আরো অন্যান্য মচকা লাগা ব্যথা, ফিক লাগা ব্যথা, এগুলো আছে। ফিক লাগা ব্যথা কি? গ্যাস অ্যাসিডিটি থেকে হয় ফিক লাগা ব্যথা কোমরে, পটি ক্লিয়ার হচ্ছে না, সেখান থেকে কিন্তু কোমরে ফিক লাগা ব্যথা আসতে পারে। এই ফিক লাগার ব্যথা আপনারাও জানেন, কিন্তু পিঠের ওপরে, ঘাড়ে ফিক লাগার ব্যথা হতে পারে। গ্যাস অম্বলের সঙ্গে অ্যাটাচমেন্ট এরিয়াগুলোতে। এবার আপনার হাঁটুতে ব্যথা হয়েছে, আপনি বললেন ফিক লাগার ব্যথা, না, কখনোই এটা হতে পারে না। গোড়ালিতে হতেই পারে না। 3, স্লিপ ডিস্ক হতে পারে।
আচ্ছা, ডিজেনারেটিভ ডিস্ক হতে পারে, আবার দুটো ডিস্কের মাঝের মধ্যে পলিপ হয়, টিউমারের মতো অংশ, সেখান থেকে যন্ত্রণা হতে পারে। আমরা এমআরআইটা কেন করি জানেন? না, আপনার পয়সা খরচা করাবার জন্য নয়। যখন দেখছেন জেনারেল মেডিসিন দিয়েও আপনার যন্ত্রণা কমছে না, এক্স রে করেও, কারণ এক্স রেতে সবসময় ক্লিয়ারিটি থাকে না, ক্লিয়ারেন্স পিকচার আসে না, সেই জায়গাতে আমাদের তখন দেখতে হয় যে তাহলে এমআরআই, নেক্সট এমআরআই, আর কোনো সিটি স্ক্যানও না, কিছু না। এমআরআইতে আপনার টিউমার থাকলেও ধরা পড়ে যাবে। তাহলে এতগুলো কারণে হতে পারে। শুধু আপনি মচকা লাগার ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছেন, ডাক্তারবাবু কমছে না, ব্যাপারটাকে ডায়াগনোসিস করান ঠিকঠাক। কারণ ব্যথা, দেখুন আপনার পরিবারে 4 জন লোক থাকলে 1 জন বা 2 জনের এই যন্ত্রণার ব্যথা আছে। কারোর ঘাড়ে হচ্ছে, কারোর কোমরে, কারোর ডার্সালে, কারোর শোল্ডারে, কারোর স্ক্যাপুলা, কারোর হিপ জয়েন্ট, কারোর নি জয়েন্ট, কারোর অ্যাঙ্কেল জয়েন্ট, কারোর রিস্ট পেন। এমনও রুগী আছে একটা কাপড় নেংড়াতে পারে না। আরও রুগী আছে গায়ে মশা বসলে সে তাকিয়ে বসে আছে, ওটাকে মারবো না, ফুঁদিয়ে উড়িয়ে দেবো। এবার বললেন কেন এরম করছে কেন? ওই আস্তে করে আঘাত করলো, যে আঘাতটা লাগলো ওতে এত তীব্র যন্ত্রণা হবে তার, সেই ভয় সে মশাটাকে মারতে পারছে না। এই রুগীগুলো কারা? রিমোটয়েড আর্থারাইটিসে যারা ভুগছে, এটা আরেকটা পার্ট আর্থারাইটিস। আমরা আর্থারাইটিসে কত প্রকারের আর্থারাইটিস নিয়ে আলোচনা শুরু করেছি। 4 প্রকার আছে বেসিক্যালি। হ্যাঁ, সব থেকে ডেঞ্জারাস কোনটা? এই রিমোটয়েড, যেটা আলোচনা করছি। রিমোটয়েড আর্থারাইটিস নট অনলি জয়েন্ট পেন, অলসো নিউরো পেন অ্যান্ড মাসেল পেন। এই 3টে পেন মিলে মানুষটাকে মানে কি বলবো, মেরে ফেলার জন্য পুরো উপদ্রব চলে, যে মেরে ফেলবো কিভাবে, মানে যন্ত্রণা তার পিছনে পড়ে গেছে, একে জান নিয়েই ছাড়বো। এত যন্ত্রণা হয়, রিমোটয়েড আর্থারাইটিসের পেশেন্টরা সুইসাইড করার জন্য চিন্তা ভাবনা করে, যে এই যন্ত্রণা সহ্য হচ্ছে না, ওষুধ খেয়েও হচ্ছে না। জয়েন্ট পেন, মাসেল পেন আর নিউরো পেন, এই 3টে পেন কারো শরীরে থাকলে সত্যিই মারা যাওয়া ভালো, মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ। মানে তবুও সে আরাম পাবে, এত তীব্র যন্ত্রণা হতে থাকে। যারা রিমোটয়েড আর্থারাইটিস আছে বাড়িতে, আমি অনেক নিজের চোখে ডাইভোর্স হতে দেখেছি। মহিলার রিমোটয়েড আর্থারাইটিস হয়েছিল, তাকে দেখে বাইরে থেকে এই রুগীকে দেখে কিছু বোঝা যায় না, বিন্দু মাত্র বিকৃতি নেই, কিছু বোঝা যাবে না, চুপ করে বসে থাকে, কিন্তু একটা ভেতরের যন্ত্রণা, চুপ করে বসে থাকে। আপনি ভালো কোনো কথা জিজ্ঞেস করলে উত্তর দেবে না, কেন? অলওয়েজ পেনটা চলতে থাকে, পেন। এই রুগীদের ক্ষেত্রে কোনো জায়গায় 2 বছর অব্দিও ট্রিটমেন্ট দিতে হয়েছে আমাকে, কারণ 4 স্টেজ রিমোটয়েড আর্থারাইটিস হয়ে গেলে মানে তার রেহাই নেই। মানে তারা বলে যে স্যার গায়ে বাতাস লাগলেও যন্ত্রণা হয়, সেই ভেবে বারান্দায় যায় না, ছাদে উঠি না। ভাবতে পারছেন ব্যাপারটা কোন লেভেলে বলছি? ভাবার চেষ্টা করুন যে বাইরে যে হাওয়া চলে ওটা শরীরে লাগলেও তারা পেন ফিল করে। সো ট্রাই টু আন্ডারস্টুড দ্য পেন। তারা একটু রান্না করতে পারে না, তারা বসতে পারে না, তারা টিভি দেখতে পারে না এক মনে, অলওয়েজ একটা পেন কোথাও টন টন করছে, টান ধরছে পুরো। তাহলে সেই রুগীগুলোকেও আরাম দিই তো। একই রিমোটয়েড আর্থারাইটিস রুগীদের ক্ষেত্রে অবভিয়াসলি পঞ্চকর্মার দরকার আছে, এবং ইট উইল টেক টাইম, লং টার্ম থেরাপি, নট শর্ট টার্ম। হবে না, পৃথিবীতে কোনো ডাক্তার নেই, কোনো ইঞ্জেকশনও বেরোয়নি আপনাকে শর্ট টাইমে 1 সপ্তাহ, 15 দিন, 3 মাসে ঠিক করে দিতে পারে। আর একটা আর্থারাইটিসে যাই, পলি আর্থারাইটিস, লাইক রিমোটয়েডের মতোই। গাঁট ফুলে উঠতে থাকবে, কোথাও গাঁটগুলো ফুলে উঠবে, এবং পিন ফোটানোর যেরকম পেন হয় সেরকম পেনটা হয় এদের। মানে আপনি বসে আছেন, আপনার এখানে একটা পিন ফুটিয়ে দেওয়া হলো, ইঞ্জেকশন নিতে গেলে ওটা তো তবু ফাইন নিডলস, এমনি আলপিন একটা ঢুকিয়ে দিচ্ছেন শরীরে, কিরম যন্ত্রণাটা হয়, ওই রকম যন্ত্রণাটা তার মাসেলে হতে থাকে সারাক্ষণ। এটা পলি আর্থারাইটিসের যন্ত্রণা। আর জুভেনাইল আর্থারাইটিস এটা ছোট বাচ্চাদের হয়। ভাবেন না যে না ওদের রেহাই নেই, না রেহাই নেই। আপনারা হয়তো ভাবছেন যে না তাহলে আর্থারাইটিসটা একদিকে বাঁচা, শুধু বড়দের হয়, আমার বাচ্চাদের কিছু হবে না। আপনার বাচ্চারও কপাল খারাপ থাকলে, জুভেনাইল আর্থারাইটিস হয়ে গেলে, আপনি অস্টিও আর্থারাইটিসে ধরুন ভুগছেন, দুজনের দুটো তফাৎ থাকবে। আপনার বাচ্চা হ্যান্ডিক্যাপ্টের মতো হয়ে যাবে, সে হাঁটতে পারবে না, চুপ করে সিপি সেরিব্রাল পালসি বাচ্চাদের মতো ওই পা দুটো মোড়ে চুপ করে বসে থাকবে। মেয়েরা যেমন ভাবে বসে, ওইভাবে, যেভাবে যোগাসনের করার মতো বসে ওইভাবে বসতে পারবে না,
বাটারফ্লাই পোজ নিতেই পারে না। 2, দেওয়াল ধরে উঠে যে দাঁড়িয়ে থাকবে 2 মিনিট, পারবে না। আমি 2006 সালে এই রুগী পেয়েছিলাম, তারপর থেকে প্রথম রুগী আমার জীবনে 2006 সালে। তারপর থেকে অনেক এসেছে জুভেনাইল আর্থ্রাইটিস বাচ্চাদের। ঠিকঠাক ওষুধ খেলে 100% জুভেনাইল আর্থ্রাইটিস ঠিক করা যায়। ওই সারানো যায় না। আমি আগের দিন হাতির গল্পটা বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই, যে এই ছোট্ট চেনটা দড়ি বেঁধে নিয়ে এসেছিল একটা বাচ্চা হাতিকে। তারপর সেই হাতিটা বহু ছেঁড়ার চেষ্টা করে, পারেনি। বড় হয়ে যাওয়ার পর একটা পাতলা সরু চেন শুধু লাগিয়ে রেখেছে। তো এবার পাবলিক এসে বলছে যে হাতির গায়ে এত জোরে চেনটা ছিঁড়তে পারছে না। সে জানেই না, ভুলেই গেছে সে টানলে একটু ছিঁড়ে ফেলতে পারে। মানে এত ডাক্তারের কাছে না হয় না, সারে না। আর ওই ডাক্তারগুলো না বলার জন্য বসে আছে। তো নেগেটিভ ডক্টর, তো নেগেটিভ ডক্টরদের কাছে যাবেন না। আমি বলে দিচ্ছি সরাসরি, প্রতিটা অসুখই বলছে না এটা তো সারে না। আচ্ছা, ওটাও তো সারে না, আপনি কোনটা পারেন মশাই? একটা তো বলুন এটা সারে, আমরা সেটা রুগী পাঠাচ্ছি আপনাকে, বলুন। নেই, দম নেই। এবং প্রসঙ্গত একটা বিষয় স্যার, আপনি বলছিলেন যে এটা জেনেটিক নয় আর্থারাইটিস, সেক্ষেত্রে বাচ্চাদের শরীরে এটা কি ইনবর্নই তারা নিয়ে জন্মাচ্ছে? না, বড় না। এটাও ডেফিসিয়েন্সি ভিটামিনস অ্যান্ড এক্সেসিভ প্রোটিন ফুড অ্যান্ড এক্সেসিভ টক্সিন ইন বডি। এবং কত বছর বয়স থেকে এটা হতে পারে একটি বাচ্চা? এটা আমার কাছে যখন প্রথম এই বাচ্চাটা আসে 8 বছর বয়স, এবং এটা ম্যাক্সিমাম দেখা যায়, ওটা খুব কম বয়স থেকেই দেখতে পেয়েছিলাম, এত ছোট বয়সে দেখিনি। আর তারপরে 15-16 থেকে প্রচুর দেখেছি। মারাত্মক, সাংঘাতিক। মিনিমাম মাথায় নিয়ে নিন যে 1 বছর ট্রিটমেন্ট করতে হবে, মাথায় নিয়ে নিন, তবেই সারবেন। এবং স্পেশাল কিছু মেডিসিন আছে না, বাজারের চলতি মেডিসিনে সারানো যায় না এগুলো। স্পেশাল কিছু মেডিসিন অ্যাপ্লাই করতে হয়, তবে ওই জায়গা থেকে আবার রেহাই পাওয়া যায়। একদমই তাই। শুধু ভয় দেখানো নয়, সঠিক পথটা দেখিয়ে দেওয়া। আপনি বেশ ধোঁয়াশার মধ্যে দিয়ে রয়েছেন, আপনি সঠিকটা জানেনই না, তাই আমাদের প্রত্যেক দিনের আলোচ্য বিষয় একটা নতুন বিষয় নিয়ে আসা। তাই যারা মনে করছেন সত্য যোগাযোগ করবেন। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। নমস্কার।